আমার নাম ফিরোজ মোস্তফা। আমি এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছি। বিষয়টা হচ্ছে বটতলা ফাঁড়িতে তখন কনস্টেবল ছিলেন আবিদ আঞ্জুম নাম, ওর সাথে আমার ওই যে নিউজের সূত্র ধরে পরিচয়। তা দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম, প্রায় 1 বছরের মতো। তো এই অসুস্থতার খালেদে আমি ওরে বলছি যে ভাই আমি নিউজ করে দিতে আমি অন্য জায়গায় একটা ট্যাগ করে দিয়েছিলাম ওরে। তো ফুটবল প্লেয়ার হিসেবে একটা খেলোয়াড়। তো তাই ওই সাথে আমার সাথে ওই যে অসুস্থতার সাথে দেখতে আসতো, আর ওই যে ওর কাছে ওর তো সহযোগিতা করছি। ওর বাবা অসুস্থ হয়ে পড়ছিল, তখন আমি ওই যে অমিতাভ সরকারের সিরিয়াল করে দিয়েছিলাম ফোন দিয়া। তো তারপর থেকে সে আমার প্রতি কৃতজ্ঞ ছিল। থাকার কারণে সে বিভিন্ন সময় আমার কাছে অফিসে আসা যাওয়া করতো। গত আমাবস্যার কালী পূজার আগের দিন হঠাৎ করে আমার শারীরিক পূর্বের অসুস্থতা দেখা দেয়, এবং তখন আমার সহকর্মী আমাকে বলে যে তুমি একা থাকো না, সাথে কাউরে ডেকে নিও। এমন সময় ওরে আমি অফিসের নিচে ওরে দেখতে পাই। দেখে ওরে রিকোয়েস্ট করছিলাম যে ভাই তোমার কি ডিউটি আছে? কয় ভাই না ডিউটি নাই। তখন সে আমার অফিসে আসছে, বলে ডিউটি নাই, আমি কিন্তু তাহলে তুমি একটু থাকতে পারবা, তুমি আমার 12টা পর্যন্ত থাকো, তো আমি ঘুমাই গেলে চলে দিও। ঠিক আছে ভাই আমি আসতেছি আধা ঘন্টা পর। সে আধা ঘন্টা পর মাদক দ্রব্য মদ নিয়ে আমার অফিস উঠছে। তখন আমি বলছি আস্তাগফিরুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার অফিসে একটা সিগারেটও চলবে না, তোমার এগুলো নিয়ে। তার সাথে 6-7 জন ছিল, তাদের সামনে আমি অপমান করছি, সে তার ইগোতে লাগছে। এই থেকে তার শত্রুতা, তখন থেকে আমার সাথে শত্রুতা শুরু হয় প্রকাশ্যে। তখন সে আমাকে নানা করতে থাকে যে আমি ওর ইমেল অ্যাড্রেস হ্যাক করছি, এই বিভিন্নভাবে নানা ধরনের অজুহাত দিয়ে আমার অফিসে আবার আয় প্রত্যেকদিন। তো আমি বলছি ভাই এগুলো তোমার ডিপার্টমেন্টে যাও, ডিপার্টমেন্টে গিয়ে অভিযোগ দাও, যদি আমি করে থাকি বা কে করে থাকি তোমার ডিপার্টমেন্ট। তখন সে ডিপার্টমেন্টকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে। সর্বশেষ গত 25 তারিখে এর ফাঁকে আমার বাড়ির যে আমি অসুস্থ থাকার কারণে অনেকদিন আমাকে বাড়ি ফ্ল্যাট ছাড়িয়ে দেওয়ার জন্য ওই যে মাদ্রাসা আছে, সে মাদ্রাসা কর্তৃপক্ষ চেষ্টা করতেছে। তো মাদ্রাসা কর্তৃপক্ষ যে ওরে ভাড়া করছে সেটা আমি জানতাম না। হঠাৎ করে গত 25 অক্টোবর এশার নামাজ পড়তেছিলাম, আমি জামাতে যাইতে পারিনি, আমার শারীরিক অসুস্থতার জন্য একটু। তাই আমি অফিসের ভিতরেই এশার নামাজ আদায় করতেছি, তখন দেখি হঠাৎ করে দরজা নক করতে আসছে। আমি দরজাটা খুলতে একটু দেরি হয়েছে কেন এই কারণে অতর্কিতভাবে আমার উপরে শুরু করে, দরজা খুলছি পরে সাথে সাথে শুরু করে আমার হাত পা বাইন্ধা আমার মোবাইল টোবাইল সব নিয়ে ওদের হেফাজতে নিয়ে যায়। এরপরে আমাকে দীর্ঘ 28 তারিখ পর্যন্ত আটকাই রাখার পরে আমি ওদের কাছে বলছি ভাই আমি তো একজন মানুষ, আমাকে যদি মাইরে ফেলা দিচ্ছে মাইরে ফেলা, নাহলে আমার থানায় নিয়ে যা, আমি দেখতেছি। থানায় নিয়ে জানে বলছে যে থানায় নিয়ে গেলে তো ওসি তোরে দেখলি তো তোর ছাড়িয়ে দেবে, আমি তো কিছু করতে পারবো না, তোর বিচার আমি করবো। অস্ত্র দেখাইছে, সে নাকি ওই যে অস্ত্র আমার জন্য অর্ডার দিয়ে আনাইছে সে, এবং সাথে আরো পুলিশ কনস্টেবল ছিল, রকি আইনাল আবিদিন নামে একজন কনস্টেবল ছিল, আরো 5 জন, আমি ওদের সবার নাম জানি, আরেকজন আছে ফয়সাল, সবার নাম জানি না আর কি। ওই সময় আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, তখন আমি থানা একটা পরবর্তীতে আমার ডিভাইস যেগুলো নিয়ে গেছে, যে আমার পাসপোর্ট, আমার হচ্ছে যে ভোটার আইডি কার্ড, আমার রেডিও লাইসেন্স নিয়ে গেছে পরে আমি একটা জিডি করছিলাম থানায়। তারিখটা এমনভাবেই করছি যে ও আমাকে ব্ল্যাকমেল করতেছে, এটা আমি কার কাছে বলি, আমাকে একটু আপনাদের কাছে কিছু বললেন নাই, আমাকে নগ্ন করে কোনো ভিডিও ধারণ করছে। এই কথা আমি এই লজ্জায় আমি কার কাছে রাখি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার যদি এরকম নোংরা ভিডিও আরও কি করছে আমি বলতে পারি না। আমার শরীরে ইনজেকশনের মাধ্যমে মাদক দ্রব্য পুশ করছে, তারও ভিডিও রাখছে, কি করছে আমি আমার মাথায় নির্যাতনের কারণে আমার পরনে কোনো কাপড় চোপড় রাখতে দেয়নি। আমাকে নামাজ পড়ার সময় আমি বিছনার চাদর পেঁচাইয়ে আমি নামাজ পড়ছি, ওরা এতটা জালেম। তারপরে হচ্ছে সর্বশেষ আমি বাইরে 3 তারিখে আমি পুলিশ কমিশনারের কাছে একটা লিখিত কমপ্লেন করি ওর বিরুদ্ধে। কমপ্লেন দেওয়ার কারণে কমিশনার স্যার বলছে ওর বিরুদ্ধে মামলা দিতে, কিন্তু এএসআই আবু সাইদ সে আমাকে মামলাটা দিতে দেয়নি, বলছে যে ভাই আপনি মামলাটা দিলে ওর চাকরিটা থাকবে না, আসেন আমরা এটা মীমাংসা করে দিই। আমি তার আশ্বাসে থানায় গেছি, সাথে আমার ল্যাপটপ ও তো নিয়ে গেছে কিছু, আর বাকি যা ছিল যে ভাঙ্গিয়ে ফালাইছে আমি তাদের দেখাইতে গেছি, সেগুলো সে রেখে দিচ্ছে। আমি যেগুলো রাখবেন যে আমাকে একটা জিডি করে রাখেন, সে জিডি করে রাখে নাই,
সে বলছে আপনি জিডি করছেন না? আমি বলছি আমি তো আমার ডিভাইসের জন্য জিডি করিনি, আমার সব তো ডিভাইস, আমার ডিভাইস একটা ল্যাপটপের ইস্যু করছি যে হার্ড ডিস্ক গেছে, হার্ড ডিস্কটা ধরে আমার ওই যে পাসপোর্ট, আমার এনআইডি এগুলো জিডি করতে গেলে বের হয়ে আসবে যে 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমার সাথে কি হয়েছে, আমার আশেপাশে কাদের মোবাইল ছিল, কারা ছিল, বের হয়ে আসবে তদন্তে। আমি সেই কারণে টেকনিক্যালি এটা করছি। ঠিক আছে, সমস্যা নেই, আমি কালকে এসে নিয়ে যান। এরপর থেকে আমাকে আর ডিভাইসগুলো দিচ্ছে না, আমাকে বিভিন্নভাবে তারা মানে আকার ইঙ্গিতে এএসআই আবু সাইদ মানে টাকার প্রশ্ন বিষয় বলে সরাসরি বলে না, কিন্তু আমাকে প্রতিদিন করে আজ না কাল, কাল না পরশু। এরপরে কমিশনার স্যার গত 13 তারিখে আমি যে কমপ্লেন দিছি আমাকে সাক্ষীর জন্য ডাকছে ডিসিডিবি। সাক্ষী দিতে কেন গেলাম, সেখানে বসে আমাকে ধরছে, ধরে ডাইরেক্ট বলছে যে আমি যে অন্যায় করছি তার শাস্তি মাত্র 6 মাস, তারপর তুই কি করবি? তারপর তুই দেখিলাম বিষয়টা তাদেরকে জানাইলাম, কমিশনার স্যারকে মানে ওই ডিসিডিবিকেও জানাইলাম। সে বলছে ঠিক আছে ব্যবস্থা নিতেছে, আমাদের তদন্ত চলতেছে, ব্যবস্থা নিতেছে ওর বিরুদ্ধে, আপনারা এটা সাক্ষীতে উল্লেখ করেন। কিন্তু ওর হুমকির কারণে মানে ওইটা আমি ভুলে গেছিলাম। সর্বশেষ আজকে কমিশনারের কাছে মানে অভিযোগ প্রত্যাহার করতে হইবে, আর ওই যে আমি জিডি করছিলাম জিডি উঠাই নিতে হইবে। গত 25 তারিখ থেকে আজ পর্যন্ত আমার সকল ইমেল এবং ফেসবুক তার এবং এএসআই আবু সাইদের হেফাজতে, আমাকে আমার সিম 2টাও তুলতে দেয়নি। আমার যে অফিসিয়াল সিম 2টা, সেই সিম 2টাও তারা তুলতে দেয়নি, বলছে যদি তোলো তাহলে আর আমার ইমেল ডিভাইসে লগ ইন করো তাহলে আমাকে ওই অপরাধী বানাইয়া আমাকে মামলা দেবে। মানে লোক লজ্জার ভয়, এবং বলছি যে শেষ বয়সে জীবনিকের ক্ষতি কই নেই, সব তুমি তাল্লাই প্রমাণ করে দেবে, থাক না কিছুদিন বন্ধ। অনেকদিন তো আমি সোশ্যাল মিডিয়াতে আমি ইনঅ্যাক্টিভ, থাক না আরও একটা মাস, হয়তো আমার অফিসিয়াল নাম্বার 2টা আমার সাথে সবাই যোগাযোগ করতে হবে, সেই 2টা বন্ধ থাক, কিছুদিন বন্ধ। আমি তারপর ধৈর্য ধরছি, কিন্তু ধৈর্যের চরম সীমায় আজকে আমি অজু করতেছি, আমি 7:30টার দিকে আমি কি নামাজে যাব, এর মধ্যে দরজা নক করছে, দরজা করতে আমি দরজা সর্ববিশেষ খুলতে গেছি, ধাক্কাইয়া আমাকে মনে করেন ঢুকিয়ে দরজা লক করে দিচ্ছে, দুইই মনে করেন শুরু করছে আঘাত করছে। পরে আমিও পরে ধরছি জড়াইয়া দে আঘাত করছিস তোমার আমি আটকাই রাখুন, ধরে আমি বাম হাত দিয়ে মোবাইলটারে পকেট দিয়ে বের করি, আমার বাটন ফোন ইউজ করি, ওর কারণে আমার মানে কেনা মোবাইল সেইটাও নিয়ে গেছে, নিয়ে করতে আস আমাকে, আমি বাটন ফোন চালাই, বাটন ফোন দিয়ে আমি 999-এ কল দিছি। কল দেওয়ার পরেই ও বলছে যে যেহেতু 999-এ কল দিছি এখন তো আর ওর রক্ষা নেই, ও পুলিশটাই পড়বে, ও দ্রুত বের হইয়া, কিন্তু ওরে আমি আটকাই রাখছি। মানে তখন ও আমাকে ধাক্কা মাথার উপরে একটা মারা ওই যে অস্ত্র নিয়ে আসছে একটা, পরে আমি বসে পড়ছি পর ও বাইরে থেকে দরজা আটকাই দিয়ে চলে গেছে। ও হচ্ছে ধারালো অস্ত্র, দেশীয় দা, আর হচ্ছে ওর হাত ছিল হাতুড়ি ছিল একটা, আর দা ছিল, দা থেকে আমাকে মানে ওই যে লম্বা দা ছিল না, এই দা দিয়ে আমাকে একটা দিতেছে। তখন আমি মনে করেন ঠেকানোর সময় মনে করেন দেখেন ওই দায়ের মাথাগুলো আমার আইনি আমি কমিশনার স্যারের কাছে আমি লিখিত অভিযোগ দিয়েছি শৃঙ্খলা কমিটির কাছে। যখন এএসআই আবু সাইদ আমাকে দীর্ঘদিন মামলাটা করতে দেয়নি, আমাকে বলছে যে ভাই আপনি যদি মামলাটা করেন, ওর একটা মেয়ে আছে, ওর চাকরিটা চলে যাবে, আমাকে একদম পা ধরিয়ে পড়ছে। তখন আমি যেহেতু এখন মানে ইহদিনা সিরাতাল মুস্তাকিম থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি চাইছি যে একজন মানুষ আমার কারণে ক্ষতিগ্রস্ত, যদি সংশোধন হয় আমি ওর সংশোধনের সুযোগ দিচ্ছি, কিন্তু ও সংশোধন হচ্ছে না। ও আমার মানে ছবি আমার নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে আসছে। এখন আমি ওর বিরুদ্ধে মামলা করব। আমি ওই যে কোতোয়ালি থানাকে যেহেতু 999-কে এর আগেও 999 আমাকে উদ্ধার করছিল, যেহেতু 999-কে জানানো হয়েছে, আমি আজকে আমার লোকজনের সাথে আলোচনা করে আমি আজকে মামলা ড্রাফট করে আমি কালকে সকালে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে আমি ওর বিরুদ্ধে মামলা দেবো। এই যে সাংবাদিকের উপরে যে অপরাধিত হামলায় নির্যাতন, এই বিষয়ে আপনারা আসলে প্রশাসনকে কি বলতে চাচ্ছেন বা কি আপনার দাবি? ভাই, প্রশাসনের যে কিছু শৃঙ্খলা মানে ভঙ্গকারী কিছু সদস্য আছে, তাদের লাগাম টেনে না ধরতে পারলে পুলিশ বিভাগের যে সুনাম, সেই সুনামটা নষ্ট হয়ে যাবে। কারণ ওদের গুটি কয়েক কিছু সদস্যের কারণে সাধারণ মানুষ, এরা বিভিন্ন মানুষকে ধরে এনে নির্যাতন করে, ব্ল্যাকমেইল করে। ও হচ্ছে ব্ল্যাকমেইলার একজন।